গুড ইভিনিং। শোনা যাচ্ছে? শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাওয়া যাচ্ছে। হুম। আচ্ছা, তো আজকে তো তোমাদের ক্লাস ডেট ছিল না, কালকের ক্লাসটা করাচ্ছি। তো ভাবছিলাম যে সিক্স পেপার করাবো আজকে। তো সিক্স পেপার করানো মানে কালকে সিক্স পেপার করানো ছিল, একটা নাটক আলোচনা করা ছিল। সেই জায়গায় ভাবছি আজকে ফিফথ পেপার আলোচনা করি, ছোট্ট একটা কোনো টপিক, কারণ অনেকে তো থাকবে না বলছে, আজকে রেকর্ড করতে বলছে। এক মিনিট, এখন এই সময়। হ্যাঁ, তো ফিফথ পেপারে ভাবছি দু একটা প্রবন্ধ আজকে এগিয়ে রাখি। আর শৈলী বিজ্ঞানে যদি কোনো অসুবিধা আছে তো জানাবে। এর আগে তো একটা ক্লাসকে মনে হয় রিপিট করেছিলাম। তো শৈলী বিজ্ঞানের যে মূল তত্ত্ব আছে এটা ক্লাসে একদিন আলোচনা করেছি। এখন কবিতার শৈলী, গদ্যের শৈলী, ছোট গল্পের শৈলী বা উপন্যাসের শৈলী, এইগুলো তো আমাদের টপিক আছে। এগুলো ভালো করে জানতে হবে যে কবিতার কিভাবে শৈলী বিচার করা হয়, গদ্যের কিভাবে শৈলী নির্ণয় করা হয়, এইসব বিষয়গুলো কি কি ক্রাইটেরিয়া আছে ওগুলো মনে রাখতে হবে শৈলী বিজ্ঞানে। তোমাদের যেটুকু আলোচনা হয়েছে শৈলী বিজ্ঞানে এখানে, সেটা হচ্ছে শৈলী বিজ্ঞানের মূল তত্ত্ব। তো 5 নম্বর হচ্ছে তাই তো স্যার? হ্যাঁ, আজকে পেপার ফাইভটাই পড়েছে, অনেকে বলছিল ক্লাস করতে পারবে না, নইলে আজকে সিক্স পেপার নাটক শুরু করতাম। আচ্ছা। তপস্বী ও তরঙ্গিনী তোমাদের দেখে রাখতে বলেছিলাম, মনে হয় ওটা পিডিএফও দিয়েছি, তোমাদের দেখবে। কেউ দেখেছো? না না, দেখা হয়নি। সময় থাকলে একটু দেখে নিও। আমি পিডিএফগুলো চেষ্টা করছি, যে পিডিএফগুলো একটু পরিষ্কার দেখাচ্ছে, পিডিএফ তো অনেক অ্যাভেলেবেল থাকে নেটে, যেগুলো তুলনামূলক পরিষ্কার আছে সেগুলোকে ডাউনলোড করেছি আর তোমাদের গ্রুপে পাঠিয়েছি। সময় থাকলে দেখবে, নইলে সারাংশ যদি থাকে আমি পাঠিয়ে দেবো। তোমাদের বইয়ে মনে হয় সারাংশ থাকবে। সারাংশটা না দেখলেও হবে, তবে ক্লাসটা শুনতে হবে, কোনো একটা হয় করতে হবে। শৈলী বিজ্ঞানের মূল তত্ত্ব এটা আলোচনা করেছিলাম, এটা বুঝতে কারো অসুবিধা আছে? হ্যাঁ স্যার, অসুবিধা আছে। এটা 2 দিন কি আলোচনা করেছি শৈলী বিজ্ঞানের মূল তত্ত্ব এটা? এক মিনিট দাঁড়াও। ছোট্ট করে এটা আলোচনা করি, তারপর তোমাদের একটা প্রবন্ধ আলোচনা করব। আচ্ছা, যারা ক্লাস করেছো, যারা শুনেছো, তাদের মধ্যে বলতে পারবে যদি প্রশ্ন আসে যে সেকেন্ড করেছিলাম, আচ্ছা, আহ, যদি প্রশ্ন আসে যে স্টাইলের পরিভাষা রীতি নাকি শৈলী, মানে স্টাইল বলতে রীতি বোঝায় নাকি শৈলীকে বোঝায়, মানে বাংলাতে আমাদের, তো এটার উত্তর কি লিখবে? ধরো 7 নম্বরের প্রশ্ন, যে আপনার সপক্ষে বা বিপক্ষে যুক্তি দিন, কোনো একটা বললো যে শৈলী বলা হচ্ছে না রীতি বলা হচ্ছে বাংলাতে স্টাইলটাকে, তো এটা কি লিখবে আর উদাহরণই কি কি দেবে এটা? যারা ক্লাস করেছো তারা বলতে পারবে। হ্যাঁ। স্টাইল হচ্ছে আহ, যদি কোনো একটা গল্প ধরি, সেই গল্পের গঠন, বৈশিষ্ট্য, চরিত্রগত কিংবা যে প্লট, তার নানা দিক বিবেচনা করলে যেটা বোঝা যায় সেটা গল্পটার কেমন, সেই গল্পটা হচ্ছে শৈলী বিজ্ঞান। গল্পটা শৈলী যেমন বিজ্ঞান, হ্যাঁ, মরিতে গল্পের চাহিনা বিচার আমি সুন্দর। পদ্ধতিটা। হুম। হ্যাঁ, ওইটা শৈলী। যেমন মরিতে চাহিনা আমি সুন্দর ভুবন। হুম, দেখো, ব্যাপার হচ্ছে যে শৈলী প্রথমে শুরু মানে আলোচনা করবে না, প্রথমে স্টাইল নিয়ে আলোচনা করবে, যে পাশ্চাত্যে স্টাইল সম্পর্কে যে ধারণা আছে সেটাকে আমাদের বাংলাতে রীতি হিসেবে নেব না শৈলী হিসেবে নেব। তারপরে আলোচনা করতে হবে রীতি হিসেবে, যে আমাদের প্রাচ্য সাহিত্যে বা ভারতীয় যে সংস্কৃত অলঙ্কার সাহিত্য যেটা রয়েছে সেখানে আমরা রীতিবাদের প্রবক্তাকে, রীতিবাদের প্রবক্তাকে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবং তার কথাটা রীতিরাত্মা কাব্যস্য, এটা মনে রাখবে যে
আমাদের ভারতীয় যে অলঙ্কার শাস্ত্র আছে সেখানে রীতিরাত্মা কাব্যস্য কথাটা বলেছিলেন অলঙ্কারিক বাবন আচার্য, এবং তিনি বিভিন্ন রীতির কথাও বলেছেন। বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে এক এক ধরনের রীতি গড়ে উঠেছিল। এবার এই রীতিটা কিনা, সেই রীতিটা হচ্ছে নিজস্ব নিজস্ব যে লেখার পদ্ধতি, মানে হ্যান্ডরাইটিং নয়, লেখার পদ্ধতি মানে লেখার ধরন। আমরা বঙ্কিমচন্দ্রের যদি কোনো একটা উপন্যাস পড়ি আর শরৎচন্দ্রের কোনো উপন্যাস পড়ি, তো যারা উপন্যাস পড়ে অভ্যস্ত তারা ধরে নেবে যে এটা বঙ্কিমচন্দ্রের লেখা, এটা শরৎচন্দ্রের লেখা। বুঝতে পারছো? ওখানে যে ওই যে বিচার করতে পারলাম ধরনটা দেখে, দুজনেই বাংলাতে লিখছেন, দুজনেই হয়তো সাধু ভাষায় লিখছেন, কিন্তু তবুও কথাবার্তা যেগুলো লিখছেন, শব্দ সংযোজন করছেন, সেগুলোকে আমরা দেখি বুঝতে পারবো যে এটা বঙ্কিমের কথা, এটা শরৎচন্দ্রের কথা। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তো ওরকম, রবীন্দ্রনাথের সঙ্গে যদি কোনো আরেকজন লেখকের তুলনা করা হয়, যে রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আর একটা প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প, দুজনেই তো ছোট গল্প লিখেছেন, দুজনে চলিত ভাষাতেই লিখেছেন, এক সময় রবীন্দ্রনাথ দুটো ভাষাতেই লিখেছেন, চলিত সাধু। তো ব্যাপার হচ্ছে চলিত যদি গদ্য দেখা হয় রবীন্দ্রনাথের এবং প্রেমেন্দ্র মিত্রের, তখনও মনে হবে যে না, এটা রবীন্দ্রনাথের হতে পারে না, এটা প্রেমেন্দ্র মিত্রের। বুঝতে পারছো যে ওই যে লেখার ধরনটা, মানে লেখাটা দেখে আমরা বুঝবো যে এটা এনার লেখা, কি এমন জিনিস আছে, তো সেটাকেই মূলত রীতি বলা হতো। লেখার ধরন, নিজস্ব নিজস্ব রীতি রয়েছে লেখার। আর যেটা হচ্ছে পাশ্চাত্যের শৈলী, সেটার সঙ্গে বিজ্ঞানকে যুক্ত করা হয়েছে, শৈলী বিজ্ঞান দিয়ে হয়েছে। এখানে বিজ্ঞানের ব্যাপার ছিল না অলঙ্কার শাস্ত্রে, এখানে রীতি, মানে লেখার ধরন যেটা। কিন্তু পাশ্চাত্যে যে স্টাইল আছে তার সঙ্গে কিন্তু বিজ্ঞান যুক্ত হচ্ছে। এবার বিজ্ঞান যখন যুক্ত হবে তখন সেখানে তো বিষয়টা আর ওরকম থাকবে না, সেখানে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাও থাকবে। যদি আমরা ব্যাকরণকে বলি তাহলে ব্যাকরণটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক, ভাষা বিজ্ঞানের একটা অঙ্গ বলতে পারি। তো পাশ্চাত্যের যে স্টাইল সেটা হচ্ছে ভাষা বিজ্ঞানের একটা অংশ, ভাষা বিজ্ঞানের। এবং তাহলে শৈলীটাকে যখন বিজ্ঞানসম্মতভাবে তারা আলোচনা করছে, মানে স্টাইলটাকে, তখন সেটাকে কি বলা হচ্ছে না, স্টাইলিস্টিক্স। তো সেই স্টাইলিস্টিক্স যেটা, সেটা আমরা শৈলী থেকে শৈলী বিজ্ঞান বলবো। কেননা ওখানে স্টাইলে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয়, সেখানে ব্যাকরণটাও ওর মধ্যেই থাকছে। মানে আমরা যদি বাংলাতে সেটাকে শৈলী শব্দটা ব্যবহার করি, শৈলীর মধ্যে কিন্তু ব্যাকরণও থাকছে, ভাষা বিজ্ঞানেরই একটা অংশ বলতে পারবো আমরা শৈলী বা শৈলী বিজ্ঞানকে। তাহলে এখানে রীতি থেকে আলাদা হয়ে গেল শৈলীটা। এবারে রীতি জিনিসটা যেটা বললাম যে লেখার ধরন, সেটা শৈলীর জাস্ট একটা অঙ্গ হয়ে গেল। বুঝতে পারছো, শৈলীটা হচ্ছে অনেক বড়, রীতিটা তার একটা পার্ট হয়ে গেল শুধুমাত্র। তো এইভাবে শৈলী বিজ্ঞান তাহলে আর কি আছে না, শৈলী বিজ্ঞানের মধ্যে হচ্ছে ভাষা বিজ্ঞানের সব বিষয়গুলো জানতে পারবো, ব্যাকরণ সেখানে থাকবে, ঠিক আছে, ব্যাকরণের নিয়ম কানুন এগুলোও থাকছে। তো সবের আলোচনা থাকছে সেই শৈলী বিজ্ঞানের মধ্যে। এবারে বিজ্ঞানসম্মত যেহেতু আলোচনা হচ্ছে, তার জন্য এখানে বিজ্ঞান শব্দটাকে কিন্তু যোগ করা হচ্ছে। যেমন আমরা ভাষা বিজ্ঞান যখন আলোচনা করি তখন ওখানে ব্যাকরণের কথা এলে, বাকযন্ত্রের কথা এলে, ওখানে বিজ্ঞানসম্মত আলোচনা হয় যে এই যে সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে, কোথা থেকে হচ্ছে, সাউন্ডের পরে আমাদের যে ইয়েগুলো উচ্চারণ করছি আমরা, ধ্বনিগুলোকে, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি কীভাবে উচ্চারিত হচ্ছে, কোন পার্টসে জিভটা টাচ করছে, বুঝতে পারছো? এইভাবে ব্যাকরণে আমাদের আলোচনা হয় বা ভাষা বিজ্ঞানে আলোচনা হয় বাকযন্ত্রের মানে ব্যবহার, বা সেখান থেকে উচ্চারিত যে শব্দগুলো কিভাবে তৈরি হচ্ছে বা কীভাবে আমরা কথা বলছি, এটা একটা ব্যাপার। আর যদি এটা ঐতিহাসিকভাবে আলোচনা করা হয় তো সেই আদিম যুগ থেকে আলোচনা করতে হবে, মানুষ এভাবে উচ্চারণ করছিল, মানুষ গোটা শব্দ উচ্চারণ করতে পারতো না, বুঝতে পারছো? তখন ওই দিকটা ঐতিহাসিকভাবে হয়ে যাচ্ছে। বিজ্ঞানসম্মতভাবে পুরো কাঠামোটাকে দেখানো হয়। শৈলীর ক্ষেত্রেও সেম, সাহিত্যের বিষয় কিন্তু বিজ্ঞানসম্মতভাবে, সাহিত্যে তো সব কিছুতেই তো বিজ্ঞান নেই। রোমান্টিক সাহিত্য, ওখানে তো বৈজ্ঞানিক ব্যাখ্যা তো সেরকম দেওয়া যায় না, সেখানে কল্পনা বেশি বিষয় থাকে। কিন্তু এই যে শৈলী বিজ্ঞান, সেটাকে আমরা সাহিত্যের দিকে নিয়ে যাব না, সেটাকে আমরা ভাষার দিকে নিয়ে যাব। ভাষা বিজ্ঞানের একটা অংশ হচ্ছে শৈলী বিজ্ঞান। তার জন্য দেখো এখানে অন্য শাখার সঙ্গে কিন্তু দেয়নি, এটা প্রবন্ধের শাখার সঙ্গে দিয়েছে। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, এগুলোর থেকে বাস্তবধর্মী বিষয় কিসে থাকে, প্রবন্ধে থাকে, এগুলোর তুলনাতে। তার জন্য প্রবন্ধের সঙ্গে দেখো দিয়েছে শৈলীকে,
গল্পের সঙ্গে শৈলী বিজ্ঞানকে কিন্তু দেয়নি, কারণ প্রবন্ধ যেরকম মানে বাস্তবধর্মী বা বাস্তবের মানে সেই প্লটটা ওর বাস্তবই থাকে এবং সেই বাস্তবতার উপর ভিত্তি করে প্রবন্ধ লেখা হয়, মানে যুক্তি নির্ভর থাকে। শৈলীটাও সেই যুক্তি নির্ভর, যেহেতু বিজ্ঞানসম্মত। ঠিক আছে? তো এই শৈলীর এবারে তোমাকে জানতে হবে যে শৈলীর মধ্যে তার অঙ্গ কি আছে বা শৈলী বিজ্ঞানের বৈশিষ্ট্য কি আছে। বৈশিষ্ট্য একটা নোট দিয়েছিলাম, বলতে পারবে কেউ কি কি বৈশিষ্ট্য আছে? শৈলী বিজ্ঞানের বৈশিষ্ট্য যদি ধরো 2 নাম্বার একটা ছোট প্রশ্ন দিই, শৈলী বিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লিখুন। তোমাদের তো টুকরো টুকরো প্রশ্ন আসে, 7-এর ক্ষেত্রে 5+2 এরকম আসতে পারে, তো 2 আছে শৈলী বিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লিখুন। তাহলে কি লিখবে? আমি যে কথাগুলো বললাম এখানেই বৈশিষ্ট্য ছিল, ভাবো যেগুলো এখন আলোচনা করলাম তার মধ্যে শৈলী বিজ্ঞানের বৈশিষ্ট্য আছে। শৈলী বিজ্ঞান কিসের অঙ্গ বললাম? সাহিত্যের না ভাষার? ভাষার। হুম, ভাষার একটি শ্রেণী বা অঙ্গ বলতে পারি আমরা। শৈলী বিজ্ঞান দুটো শ্রেণী বলেছিলাম, মূল্যায়ন ভিত্তিক শৈলী আর বর্ণনামূলক শৈলী বলেছিলাম। শৈলী বিজ্ঞান কাকে বলে সেটাও তুমি বৈশিষ্ট্যতে লিখতে পারো। তারপরে শৈলী বিজ্ঞানের বিচার্য বিষয়গুলো কি আছে সেটা লিখতে পারো, যে সেটাতে কি করা হয়। শৈলী বিজ্ঞান কি করে, কোনো কিছু সাহিত্যের খুঁটিনাটি একদম বিশ্লেষণ করে, মানে গঠনগত কি আছে না আছে সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করে। আর শৈলী দ্বারা আমরা লেখকের মানে লেখাকে বিচার করতে পারবো, একজনের সেই শৈলীর সঙ্গে আরেকজনের শৈলীর কিন্তু পার্থক্য হবে। এইভাবে তোমাকে বিষয়টা বুঝলে তুমি লিখতে পারবে। আর দিয়েছিলাম শৈলী বিজ্ঞানের কাজ কি, এটা একটা দিয়েছিলাম, ওটা দেখবে নোট দেওয়া আছে, শৈলী বিজ্ঞানের কাজ কি। শৈলীর শ্রেণী বলেছিলাম দুটো, মূল্যায়ন ভিত্তিক শৈলী আর বর্ণনামূলক শৈলী। এটা কেউ বলতে পারবে মূল্যায়ন ভিত্তিক শৈলী আর বর্ণনামূলক শৈলী মানে কি? এই রে, শৈলী বিজ্ঞানের অবস্থা খারাপ তো সবার মনে হচ্ছে, পড়তে হবে এটা। নোটসগুলো অনেক দিন আগে দিয়েছি তো, মনে হয় গত মাসে দিয়েছি মনে হয়। তো দেখোনি কেউ? একবার পড়ে দেখবে, না কঠিন লাগছে? বুঝতে তো পারছি না। বাকিদের অবস্থা কি? বাকিরা তো ছিলে ক্লাসে, বিদিশা নামে ছিল না প্রথম দিকে। বাকিরা কে ছিলে ক্লাসে? মহসিনা ছিল, তনুশ্রীও ছিল মনে হয়। সেকেন্ড ইয়ারে দেখো, সেকেন্ড ইয়ারে হুম, বিষয় কম আছে কিন্তু একটু তুলনামূলক কঠিন হবে ফার্স্ট ইয়ারের থেকে। মূল্যায়ন ভিত্তিক শৈলী, মূল্যায়ন মানে বুঝতে পারছো? মূল্যায়ন কাকে বলে? নামটার সঙ্গে উত্তরটা জড়িয়ে থাকবে তো। মানে বিচার করা। হ্যাঁ, মূল্যায়ন মানে হচ্ছে বিচার করা। তো তাহলে এখানে মূল্যায়ন ভিত্তিক শৈলীতে কি হবে? কয়েকজন লেখকের শৈলীকে বিচার করা হবে। ওই যে শৈলী বিজ্ঞানের কাজ, শৈলী বিজ্ঞানের কাজ যেটা, সেটা এটাই হচ্ছে কাজ, যে রবীন্দ্র সাহিত্য তার কবিতার শৈলী এই ধরনের, তিনি কবিতাতে এই ধরনের তার স্টাইলগুলো এই এই বিষয়গুলো রয়েছে। আর আমরা যখন অন্য কোনো কবিতা পড়বো, ধরো বিষ্ণুদের কবিতা পড়বো, তার শৈলী অবশ্যই আলাদা হবে। তার কবিতার শৈলী যখন বিচার করব তখন দেখবো যে এরকম বিষয় আছে। তাহলে দুজনের আমি বিচার করতে পারছি, দুজনের কিন্তু তুলনামূলক আলোচনা করতে পারছি। সেখান থেকে উঠে আসছে প্রেক্ষাপট, প্লট, চরিত্র, বাস্তব সমস্যা বা যাই কিছু হোক, প্রেক্ষাপট থেকে শুরু করে যা কিছু। তো বুঝতে পারছো শৈলী বিচার এই জন্যই করা হয়। তার জীবনে এই প্রভাব ছিল, তার জন্য তিনি এই কবিতা লিখেছেন। এনার জীবনে এই প্রভাব ছিল, তার জন্য তিনি এই কবিতা লিখেছেন। তো গদ্য কবিতা লিখছেন কেন? বিশ্বযুদ্ধের ফসল পরবর্তী যখন সময় এলো তখন মানুষ আর ওই ছন্দ অলঙ্কারে বাঁধতে চাইছে না, গদ্য কবিতায় বেশি লেখা হচ্ছে, মনের ভাবটা সেখানে বেশি ভালোভাবে প্রস্ফুটিত হচ্ছে। ছন্দে বাঁধতে গিয়ে তার যেটা আসল যে বিষয়টা সেটা চলে যাচ্ছে, অর্থাৎ বাস্তব বিষয়কে নিয়ে যখন কবিতা লেখা হচ্ছে তখন গদ্য কবিতার প্রচলন হচ্ছে, এবং সেটা কখনো হচ্ছে না তোমার বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি, মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই সময়টাতে, প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়টাতে।
কল্লোল গোষ্ঠী যখন উদ্ভব হয়েছিল। তাহলে বিষয়গুলো আমরা এইভাবেই বুঝতে পারবো। কবিতাগুলো পড়বো, কবিতাটা পড়ে তো বুঝবো তার শৈলীটা, গঠনগত বৈশিষ্ট্য কী আছে কবিতার মধ্যে। তো সেটাই, একজনের সঙ্গে আরেকজনের আমরা কি করব না, তাদের শৈলীগত যে পার্থক্য সেগুলো নির্ণয় করা যাবে, ওটাকে বলা হয় মূল্যায়ন ভিত্তিক শৈলী। আরেকটা হচ্ছে বর্ণনামূলক শৈলী। বর্ণনামূলক শৈলী মানে একজন লেখকেরই লেখার, দুটো লেখার শৈলীকে বিচার করা। একজন লেখকেরই দুটো লেখাকে বিচার করা, মানে একটাই ক্ষেত্র এখানে, আর ওখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লেখকের আলোচনা হচ্ছে। অর্থাৎ আহ, একজন লেখকের দুটো কবিতা নিলাম, দুটো কবিতার শৈলী বিচার করলাম, তুলনা করলাম দুটো কবিতার। সেটা হচ্ছে যেমন হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, যেমন ধরো রবীন্দ্রনাথের আমরা দুটো প্রবন্ধ নিলাম। একটা প্রথম দিকের প্রবন্ধ নিলাম, প্রথম জীবনের, মানে ওই ধরে নাও 19 শতকের, একটা নিলাম 20 শতকের, বা কবিতাই নিলাম। দুটোর মধ্যে কিন্তু অনেক কিছু অমিল পাওয়া যাবে। শৈলী বিচার করতে গিয়ে আমরা দেখব প্রেক্ষাপটের অমিল তো রইবে, যেহেতু সময় আলাদা দুটোর। প্রেক্ষাপটের অমিলের সঙ্গে সঙ্গে রবীন্দ্র মনোভাবটাও কিন্তু পরিবর্তন হতে দেখব। প্রথম দিকে হয়তো দেখছি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সুনামই করছেন প্রথম জীবনে, যে তারা এসেছে বলে আমাদের কুসংস্কার কিছুটা হলেও কমেছে। স্কুল কলেজ এগুলো যখন হচ্ছে তখন মানুষ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারছে। এইভাবে তিনি অনেক কিছু কথা বলেছেন। বেশ কিছু মানে বিদেশে গেছেন, তখন তিনি মানুষের সঙ্গে দেখা হয়েছে, তাদের মধ্যে ব্রিটিশরাও ছিল, তাদের সাক্ষাৎ হয়েছে, তখন তিনি তাদের নাম করছেন যে ওই মানুষটা কিন্তু ভালো, এইভাবে করছেন। আবার পরবর্তীকালে তার একটা যদি কোনো প্রবন্ধ পড়ছে, যেমন সভ্যতার সংকট, সেখানে তিনি ব্রিটিশদেরকে মানে বিচার করছেন যে তাদের কিন্তু আমাদের দেশে যদি থাকে তো আমাদের দেশের জন্য ক্ষতিকার, তো তাদের পতন নিশ্চিত। তাহলে দুটো প্রবন্ধে আমরা যখন দেখলাম যে প্রেক্ষাপটটাও আলাদা হচ্ছে, সময়কাল, রবীন্দ্র মনোভাব পরিবর্তন হচ্ছে, এবং তিনি যুক্তিগুলো ওখানে যেগুলো দিয়েছেন এখানে যুক্তি কিছু আলাদা দিচ্ছেন, এইভাবে উপস্থাপন থেকে শুরু করে সব কিছুই দেখবো যে আলাদা আলাদা আছে। বিষয় একটাই ছিল, ব্রিটিশদেরকে সমালোচনা করা, কিন্তু তার মধ্যেও অনেক কিছু তফাৎ দেখতে পাচ্ছি, অর্থাৎ পার্থক্য আমরা নির্ণয় করতে পারছি। দেখো, রবীন্দ্র মনোভাবে তখন এই বিষয়গুলো ধরা দিয়েছিল, এখন এইগুলো দেখা দিচ্ছে। তো একজনেরই লেখাকে দুটো, মানে তার সাহিত্যের দুটো বিষয়, সেগুলোকে যখন আমরা আলোচনা করব, তুলনামূলক মানে আলোচনা করব, তখন সেটাকে বর্ণনামূলক শৈলী বলবো। আর অনেকজন লেখকের একের সঙ্গে অপর, মানে একটা লেখকের সঙ্গে আরেকটা লেখকের তুলনামূলক আলোচনা করব, তখন সেটা মূল্যায়ন ভিত্তিক। বুঝতে পারলে আশা করি। যেমন প্রথম বললাম মূল্যায়ন ভিত্তিক শৈলী, যেটা হচ্ছে বিভিন্ন লেখকের লেখার যে ধরন বা শৈলী সেগুলোকে তুলনামূলক আলোচনা করা। তো তোমরা এখানে সবাই আছো, সবাইকে একটা গল্প লিখতে বললাম কোনো একটা বিষয় নিয়ে, তো সবার লেখাগুলো আলাদা হবে এবং তা তোমাদেরগুলোকে তুলনামূলক আলোচনা করছি, ওই গল্পে এটা আছে, এর গল্পে এটা আছে, এরকম বিষয়। একটাই গল্প লিখতে বললাম একই বিষয় নিয়ে, কিন্তু ধরনগুলো একটু অন্যরকম হলো। ধরো তোমাদেরকে ওই নীতিকথার একটা গল্প, যেটা শুনেছো, সবাই শুনেছো, একটা গল্পই বললাম। ওই দু বন্ধু থাকে, দুই বন্ধুর সাথে একটা সেই ভালুক থাকে না, সেই গল্পটা বললাম, যে ওটা লেখো সবাই। দেখবে লেখার ধরনগুলো সবার আলাদা হবে, একই গল্প কিন্তু লেখার আলাদা হবে ধরনগুলো। তো ওটাকে মূল্যায়ন ভিত্তিক শৈলী বলা হয়। মানে তারপর তোমাদের গল্পগুলোকে আমি নিলাম আর একজনের সঙ্গে আরেকজনের তুলনা করে দেখালাম, যে দেখো ওর লেখার মধ্যে এই বিষয়টা আছে, এই লেখার মধ্যে এই বিষয়, এটাকে বলা হয় মূল্যায়ন ভিত্তিক শৈলী। অর্থাৎ বিভিন্ন লেখকের যে লেখাগুলোকে, সেগুলোর শৈলীগত যে পার্থক্য নির্ণয় করা হয়, সেটাকে মূল্যায়ন ভিত্তিক শৈলী বলা হয়। আর বর্ণনামূলক মানে একজন লেখকেরই তার দুটো লেখা, দুটো সৃষ্টি, সেই দুটো সৃষ্টিকে তুলনামূলক আলোচনা করা। শৈলীর দুটো দিক বলেছিলাম, লাং এবং পারল। এটা মনে আছে কারো? এই রে, সবাই ভুলে যাচ্ছে তো। আমাকে তাহলে কি একবার করে সবাইকে প্রতিদিন মনে করাতে হবে? এটা পরীক্ষা নিতে হবে তাড়াতাড়ি। আর দু একটা টপিক পড়িয়ে নিয়ে এটা পরীক্ষা নিতে হবে, তাহলে হয়তো সবাই পড়বে। আবার এই দুদিন পরে কেউ বলো না, সে এই টপিকটা বাদ দিলে হবে না। অনেকে বলে পরীক্ষার সময় দেখেছি, আবার বেশি বলে যে এই টপিকটা বাদ দিলে হয় না, তো বাদ দিলে হবে না, পড়তে হবে কিন্তু। লাং মানে হচ্ছে তোমার
যেসব শৈলীতে ব্যবহার করা হয় বা ভাষার উপাদান যেগুলোকে বলা হয়, ভাষার উপাদান বলতে বাক্য গঠন করতে গিয়ে বা বাক্যই একটা ভাষার উপাদান, শব্দ, ধ্বনি, বাক্য, এইসব রূপ যেগুলো রয়েছে, আহ, স্বনিম রয়েছে, যা কিছু রয়েছে বিষয়গুলো ভাষার, যা কিছু উপাদান রয়েছে সেগুলোর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক বা বিধিবদ্ধ যে জাল বিন্যাস হয় বা সব মিলে যে কাজটা তারা করে সেটাকে লাং বলা হয়। মানে ম্যাটেরিয়ালসগুলোকে টোটাল বলা হয় লাং। আর পারল মানে হচ্ছে যে সেগুলোকে যখন আমরা নিয়ম অনুসারে ব্যবহার করে যখন কোনো মানে কিছু তৈরি করি বা সাহিত্যই সৃষ্টি করছি, তখন তাকে আমরা বলবো পারল। মানে ধরো কিছু লেখালেখি করছি, তাহলে সেটাকে আমরা বলবো পারল। মানে ধরো তুমি শব্দ, বাক্য, যা কিছু আছে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান হলো তোমার, যে এইভাবে আহ, শব্দ থেকে পদ হয়, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করে পদ নির্ণয় হয়, পদগুলো বাক্য গঠন করে, কিন্তু তাদের সুবিন্যাস হতে হবে, মানে যেরকম সুশৃঙ্খল পদবিন্যাস যেটাকে বলা হয়, তাদের কি হবে মানে যেখানে যেটা বসে, বিশেষ্য তো শেষে বসবে না, শেষে ক্রিয়া বসবে, যেমন কর্তা, কর্ম, ক্রিয়া, এইভাবে আমরা করি। যে নিয়ম কানুনগুলো একের সঙ্গে আরেকজনের সম্পর্ক থাকে, তো ওই টোটাল বিষয়টাকে বলা হচ্ছে লাং। আর এগুলোকে যখন আমি ব্যবহার করব সাহিত্যের ক্ষেত্রে, কোনো লেখালেখির ক্ষেত্রে, তখন সেটাকে বলবো পারল। এটা আলোচনা হয়েছিল। তারপরে শৈলী বিজ্ঞানের প্রকরণগুলো আলোচনা করেছেন। প্রকরণটা তো মনে রাখতেই হবে, কারণ কবিতার শৈলী, গল্পের শৈলী, উপন্যাসের শৈলী, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রকরণটা মনে রাখতে হবে। প্রকরণ কি কি ছিল মনে আছে কারো? পড়তে সময় পাচ্ছ তোমরা এখন? আচ্ছা, হ্যাঁ, কে কতদূর পড়াতে এগোচ্ছ? মানে অন্য পেপার বা এই পেপার পড়াশোনা চলছে তো, না স্টপ আছে? সব কিন্তু ওকেশন পার হয়ে গেছে, আর এরকম কিছু নেই এখন। আর যাদের সংসারের চাপ আছে তাদের তো একটু করে সময় বার করতে হবে। আর যারা সিঙ্গেল আছো তাদেরকে বলছি বিশেষ করে, যে অকেশন সব কিছু পার হয়ে গেছে, এবারে পড়তে হবে। সিম্পির সিম্পি ক্লাস করছে এখন রেগুলার? না স্যার, কদিন করা হয়নি, এই কদিন থেকে করছি টুকটাক। হ্যাঁ, আর অনিশার খবর কি? অনিশাকে তো দেখতে পাইনি অনেকদিন ক্লাসে, শরীর খারাপ ছিল। হ্যাঁ, ওর হুম, বাবার শরীর হ্যাঁ, খারাপ তো। হুম, আগের দিন করেছিল ক্লাস, এবার আজকে জানি না ঠিক। হুম। এই ইয়ারটাতে ফার্স্ট ক্লাস পেতে চাইলে একটু পড়তে হবে, একটু সময় দিতে হবে। একটু মানে বেশি বলছি না, সারাদিন অন্তত 1 ঘন্টাও, রাতের সময়, দিনের সময় তো হয় না, অনেক রাতের সময় 1 ঘন্টা হলেও পড়তে বসবে। ওই 1 ঘন্টাই কাজে লাগবে, মানে খুব বেশিও পড়তে হবে না চাকরির পরীক্ষার মতো। তুমি রেজাল্টে কি স্যার? হুম, রেজাল্ট? কি জানি, রেজাল্ট তো আমাদের হারিয়ে গেছে, ভুলে গেছে ইউনিভার্সিটি মনে হয়। কি যে করছে কে জানে। বাংলা রেজাল্টই কিন্তু দেবে এবারে, মানে ইতিহাস দিয়েছে, এডুকেশন দিয়েছে, এবারে বাংলারই রেজাল্ট দেবে। কবে দেবে দেখবে, হুট করে রেজাল্ট দিয়ে দিচ্ছে। এত সময় নেয় না, কি করছে এবছর। আচ্ছা দেখো, শৈলীর প্রকরণ, প্রকরণ মানে হচ্ছে একটা কবিতা বা গল্প বা উপন্যাস, ওটাতে আমরা তোমাকে একটা কবিতা দিয়ে দেওয়া হলো, বললো শৈলী বিচার করো, তাহলে তুমি বলবে শৈলী বিচার কিভাবে করব? তো তোমাকে কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো যে এই বিষয়গুলো জানো, এর নিরিখে কবিতাটা বিচার করতে হবে। না, বুঝতে পারলে? ওই যে ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হলো তোমাকে। যদি কোনো একটা স্কুলে চক দিয়ে দেওয়া হয় আর বলবে যাও ক্লাস করাবে যাও, কেমন লাগবে? কি ক্লাস করাবো, কিসের ক্লাস করাবো, এরকম তো নয়। তো তোমাকে তো বলবে যে যাও তোমার বাংলা বিষয়ে বাংলার ক্লাস করাবে, আজকে একটা কবিতার ক্লাস করাবে, তাহলে তুমি গিয়ে নিয়ে সেই বিষয়গুলো করতে পারবে। আগে থেকে তোমাকে ইনস্ট্রাকশন কিছু দেওয়া হলো। তো শৈলী যখন বিচার মানে নামে বিচার করতে, তখন এই প্রকরণগুলো মনে রাখতে হয়, আর তার ভিত্তিতেই একটা কবিতাকে আমরা দেখব। অর্থাৎ এগুলো হচ্ছে সেই
মানদণ্ডগুলো, যেগুলোর ভিত্তিতে একটা কবিতাকে আমরা বিচার করব। তাহলে তুমি বিচার করার পদ্ধতিটা জানবে, তবে না তুমি বিচার করবে কোনো কবিতাকে, যে এই কবিতাতে শৈলীর এই দিকটা আছে, এনার শৈলীটা ওই কবির থেকে একটু আলাদা, এই জায়গাটাতে আলাদা আছে। তো কোন জায়গাটাতে আলাদা আছে না, ওখানে একটা কিছু বৈশিষ্ট্য থাকবে, সেই বৈশিষ্ট্যটা এখানে হচ্ছে প্রকরণ। তো সেই প্রকরণগুলো তোমাকে জানতে হবে আগে। ব্যাপার হচ্ছে সেই প্রকরণগুলো কি কি আছে না, একটা বলেছিলাম প্রমুখন। প্রমুখন মানে হচ্ছে ফোরগ্রাউন্ডিং বলা হয় এটাকে ইংরাজিতে। বক্তব্যকে পাঠকের সামনে নিয়ে আসাই হলো প্রমুখন। অনেক সময় পংক্তি বা বাক্যের অর্থ সরাসরি বোঝা যায় না, গভীর চিন্তার মধ্য দিয়ে শব্দ ও বাক্যের অর্থ উদ্ধার করতে হয়। শিল্পী বা সাহিত্যিকের আপন বক্তব্য প্রকাশের এই ভঙ্গি বা কৌশল হলো প্রমুখন। প্রমুখন ব্যবহার করছেন অর্থাৎ একজন কবি কোনো একটা বক্তব্য পেশ করছেন, তো সেটাকে আমরা ফোরগ্রাউন্ডিং কখন বলবো, যখন দেখবো সেই কবিতাটার মধ্যে বেশ কিছু লাইন আছে সচরাচর বুঝতে পারছি না, ভালোভাবে পড়লাম, তখন মনে হলো যে হ্যাঁ, লাইনটা কিন্তু বেশ যুক্তিযুক্ত। বিশেষ করে এগুলোর ক্ষেত্রে অলংকার প্রয়োগ থাকে, যেমন বিরোধাভাস অলংকার বলা হয় না, বিরোধাভাস অলংকার যদি প্রয়োগ করা হয় সেখানে ওটাকে প্রমুখন তখন বলা হয়। যেমন আমি বলবো যে মানুষ বৃদ্ধ না হইলে সুন্দর হয় না। কেমন লাগছে শুনতে? স্বাভাবিকভাবে পড়লে কি মনে হচ্ছে, মানুষ তো যখন কি বলবো কম বয়সে থাকবে তখনই তো সুন্দর দেখতে হবে, বৃদ্ধ হলে আবার সুন্দর কিভাবে হবে? বলছে না মানুষ বৃদ্ধ না হইলে সুন্দর হয় না। তাহলে কথাটা তাৎপর্য কি বলতে পারবে কেউ? মানে পরিণততেই হচ্ছে সৌন্দর্য, এটা বলতে চাইছে। হ্যাঁ, এখানে বাহ্যিক দিকটাকে বলা হচ্ছে না, এখানে আহ, আভ্যন্তরীণ, অর্থাৎ মানুষ যত বয়স বাড়বে তত অভিজ্ঞ হবে, তত অভিজ্ঞতা হবে। আমরা বড়দের গুরুজনদের পরামর্শ কেন নিই? তারা আমাদের সময়টা পার করে গেছেন, অনেক অভিজ্ঞতা আছে তাদের, তাহলে সেই অর্থে তারা সুন্দর। আমরা বলি না, অনেক সময় বলি যে আজকে সবজিটা বেশ মিষ্টি হয়েছে, তরকারিটা বেশ মিষ্টি হয়েছে, এরকম বলি দেখবে, যদিও চিনি দেওয়া হয়নি তবুও মিষ্টি বলি। কাউকে দেখতে সুন্দর হলেও মিষ্টি বলি শব্দ। আসলে কি সেই মিষ্টি? তো ব্যাপারটা সেরকম, এখানে সেই সুন্দরের কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে অভিজ্ঞতাই সুন্দর। তাহলে মানুষ বৃদ্ধ না হলে সুন্দর হয় না, প্রকৃত সুন্দর অর্থাৎ তার সমৃদ্ধির মধ্যে। তো সেই সমৃদ্ধিটার কথা এখানে বলা হচ্ছে, তাহলে এটাকে আমি ফোরগ্রাউন্ডিং বলতে পারি বা প্রমুখন বলতে পারি, যে তিনি যে বক্তব্যটা রাখলেন সেটা হয়তো একটু আড়ালে আছে কিন্তু পড়ে আমাকে বুঝতে হবে। তো সেই প্রমুখনের ব্যবহার অনেকে করেন, এখানে উদাহরণে দেখবে দেওয়া আছে, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। তো এইগুলো মূলত বিরোধাভাস অলংকারকেই বেশি প্রয়োগ করা হয়। বিরোধাভাস মানে আপাত বিরোধ থাকে কিন্তু প্রকৃত বিরোধ থাকে না, মানে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এই কথাটার মধ্যে ভুল আছে, কিন্তু পরে মনে হবে না এটার কিছু একটা ভেতরে অর্থ রয়েছে। তো সেই বক্তব্যের যে কৌশলটা, এটা দেখো সাধারণ কবি যারা তারা তো মানে কি বলবো খুব বেশি ব্যবহার করে না সব প্রকরণগুলো। এইগুলো ব্যবহার করার জন্য সেই কবিকে মানে বিচক্ষণ হতে হবে এবং তাকে সজাগ থাকতে হবে, এবং তাকে তার ভাবনা চিন্তাগুলো সেই ধরনের মানে হবে বা বিকশিত হবে, তাহলে তিনি এইগুলোকে ব্যবহার করতে পারবেন। তো পাশ্চাত্য কবিদের মধ্যে এগুলো বেশি ব্যবহার দেখা যায়। যাই হোক, আমাদের যারা আধুনিক যুগের কবি তাদের মধ্যে এগুলো বেশি আমরা দেখতে পাই। জীবনানন্দ দাশ থেকে শুরু করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে আর মূলত কল্লোল গোষ্ঠীর যারা কবি ছিলেন। বিচ্যুতি বা ডেভিয়েশন এটা পারবে তোমরা, এটা অনেকটা আলোচনা করেছিলাম। বলো তো কেউ, বিচ্যুতি বা ডেভিয়েশন কাকে বলে? বিচ্যুতি বা ডেভিয়েশন, আচ্ছা বিচ্যুতি শব্দের অর্থ কি? এমনি তো বিচ্যুতি শব্দের অর্থ তো আমরা সাধারণ অর্থ তো জানি, ওটার অর্থ কি? শৈলীতে আমি বাদ দিলাম। এই রে, এটার অর্থটা কেউ বলতে পারবে না? ছেদ, মানে ছেদ হয়ে করা আর কি। মানে যেটা আমরা কি বলবো, একটা সমান্তরাল কিছু আছে সেখান থেকে মানে মানে হ্যাঁ, বা পাতন নেমে যাওয়া, হ্যাঁ, মানে যেটা চিরাচরিত নিয়ম সেটাকে লঙ্ঘন করা বা নেমে যাওয়া ওটা থেকে। ঠিক আছে, আদর্শ থেকে বিচ্যুতি বলা হয়, যে বিচ্যুতি যেন না ঘটে, বলি না আমরা বিচ্যুতি যেন না ঘটে, তোর যেটা কাজ সেটা কর, ওই কাজের মধ্যে যেন বিচ্যুতি না ঘটে, বা তোর
এই কিছুর মধ্যে বিচ্যুতি না ঘটে, এই বিষয়গুলো আমরা বলি। তো ব্যাপার হচ্ছে এখানে এই সাহিত্যে বা শৈলী বিজ্ঞানের ক্ষেত্রে আদর্শ থেকে বিচ্যুতি মানে নর্মস থেকে ডেভিয়েশন বলা হয় ইংরেজিতে। তো সেই আদর্শ মানে হচ্ছে চিরাচরিত যে নিয়ম, ব্যাকরণের নিয়ম যেরকম থাকে যে একটা বাক্য লিখতে গেলে কি হবে না, কর্তা আগে থাকবে, তারপর কর্ম থাকবে, তারপর ক্রিয়া থাকবে। বা বললাম যে ওখানে বিশেষ্য আগে থাকবে, তারপরে মাঝে আমি হয়তো বিশেষণ দিতে পারি, কিন্তু শেষে ক্রিয়া থাকবে। এইভাবে বলি না, বা এইভাবে লিখতে হয় ব্যাকরণের, এটাই তো নিয়ম। সেই নিয়মকে যখন উল্লঙ্ঘন করা হয় বা সেই নিয়মকে যখন কোনো কবিতায় গল্পে উল্লঙ্ঘন করা হচ্ছে আর লেখা হচ্ছে, তবুও কিন্তু সেটা যেন একটা নতুন শৈলীতে পরিণত হচ্ছে বা স্টাইলে পরিণত হচ্ছে, তখন ওটাকেও আমরা স্টাইল বলবো। ব্যাকরণের নিয়মকে উল্লঙ্ঘন করেও ভাষাবিজ্ঞানে ওটাকে কিন্তু মানে জায়গা দেওয়া হচ্ছে বা শৈলীতে জায়গা দেওয়া হচ্ছে, যে ব্যাকরণের নিয়মকে কিন্তু মানছে না। তো তাহলে সেই নর্ম থেকে বিচ্যুতি বা আদর্শ থেকে বিচ্যুতি। আদর্শ বলতে তাহলে আমি কি বললাম, যে একটা বিষয় হচ্ছে যে কোনো একটা কবিতা যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়ায় আগে চলে এসেছে, বিশেষ্য পরে চলে গেছে, মানে ধরো কর্তা বা কর্ম এরা সব এলোমেলো হয়ে গেছে, তবু শুনতে ভালো লাগছে। আমরা সাধারণভাবে বললে কেমন একটা লাগে যে যাবো আজকে স্কুল আমি, যাবো আজকে কলেজ আমি, এভাবে বললে কেমন লাগছে। কিন্তু কবিগণ বা সাহিত্যিকগণ এমনভাবে ব্যবহার করেন এই কথাগুলোকে যে তারা ওই যাবো শব্দটা আগে বলছেন, কিন্তু শুনতে ভালো লাগছে। রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, লাইনটা ভাবো তো কেমন লাগছে। রেখমা দাসের মনে এই মিনতি করি পদে, শুনতে বেশ ভালো লাগছে, কিন্তু কথাটার মধ্যে দেখো ব্যাকরণগত ভুল আছে। কথাটা কি হতো, রেখমা দাসের মনে এই মিনতি করি পদে, মানে কি মাকে উদ্দেশ্য করে বলছে না যে আমাকে মনে রেখো, এই কামনাটাই বা এই মিনতিটাই আমি তোমার পদে করছি। ক্রিয়াটা যদি শেষে রাখি তাহলে এইভাবে বাক্যটা হচ্ছে, কিন্তু সেটা তো করা হচ্ছে না, তাহলে তার কবিতা হতো না। কবিতাতে সেই আদর্শ চিরাচরিত যে নিয়ম ব্যাকরণের, সেটাকে ভেঙে একটা নতুন যেন কোনো কিছু তৈরি করা হচ্ছে, এটা একটা শৈলী। এটাই শৈলীর একটা আমরা বলবো, প্রকরণ বলবো, ওই আদর্শ থেকে বিচ্যুতি। অনেক উদাহরণ দেওয়া আছে, বনলতা সেন কবিতার দেওয়া আছে দেখো। আসলে কথাটা হতো এরকম, আমি 1000 বছর ধরে পথ হাঁটিতেছি, কিন্তু জীবনানন্দ দাশ লিখলেন 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি। তারপরে এরকম আছে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এটা সবাই জানো, কিন্তু ওটা আসল কথাটা হচ্ছে ভ্রমর ঘরেতে এলো গুনগুনিয়ে, না গুনগুনিয়ে এলো, এলো তো শেষে তো ক্রিয়া থাকবে। তাহলে বুঝতে পারছো যে কেমন আছে। তোমাদের মনে হয় এই কবিতাটা আছে, ঝুলন কবিতা তোমাদের আছে না? ঝুলন কবিতাটা তোমাদের আলোচনা হয়েছে তো না? ওই কবিতাতে দেখবে একটা লাইন আছে, প্রথম লাইনটা, আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা। এই উদাহরণগুলো বেশি ব্যবহার করবে যেগুলো তোমাদের সিলেবাসে আছে। তো আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, তো খেলিব শব্দটা তো আগে আছে এখানে ক্রিয়াটা, তো সেই ক্রিয়াটাকে শেষে আনতে হবে। ওটা আদর্শ রূপ আমরা যদি বলি, তাহলে আদর্শ রূপটা এরকম হবে, আমি আজিকে পরাণের সাথে মরণ খেলা খেলিব। তো এইভাবে যদি রবীন্দ্রনাথ কবিতাটা লিখতেন তো কেমন লাগতো, মনে হচ্ছে রিডিং কিছু বলছেন, আমি আজিকে পরাণের সাথে মরণ খেলা খেলিব, মানে এটা যে গদ্য হয়ে গেল মনে হচ্ছে না শুনে নিয়ে। কিন্তু তিনি কবিতাতে এইভাবেই লিখলেন, আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশিত বেলা, কি সুন্দর শুনতে লাগছে। তাহলে নিয়ম ভঙ্গ করা হলো ব্যাকরণের, তবুও শ্রুতি মাধুর্য আবার বেশি সৃষ্টি হচ্ছে, তাহলে সেটাকে বলা হচ্ছে বিচ্যুতি। এটা একটা প্রকরণ শৈলী। তাহলে তোমাকে কোনো কবিতা তুমি যখন শৈলী বিচার করছো তখন তুমি এই জিনিসটা খেয়াল করবে যে দেখি তো এই কবিতাতে নর্মস থেকে বা আদর্শ থেকে বিচ্যুতি আছে কি না। তখন তুমি কবিতার লাইনগুলো পড়ে দেখলে হ্যাঁ আছে, এখানে ক্রিয়াগুলোকে আগে করে দিয়েছে, কখনো বিশেষ্য পরে চলে এসেছে বা কর্তা পরে চলে এসেছে, এই জিনিসগুলো তখন তুমি খেয়াল করতে পারবে। আর তুমি তাছাড়া কিভাবে শৈলী বিচার করবে, এই জিনিসগুলো তোমাকে তো জানতে হবে, যে দেখি এখানে ইয়েটা কেমন আছে, ওই যে ফোরগ্রাউন্ডিং যেটা বললাম, প্রমুখন আছে কিনা। তারপর তুমি দেখলে এই কবিতাতে দেখি নর্মস থেকে বিচ্যুতি বা আদর্শ থেকে বিচ্যুতি আছে কিনা। এইভাবে তোমাকে আর কিছু করতেই হবে না, ওই একটা একটা করে মেলাবে, দেখবে কবিতার শৈলীটা পেয়ে গেলে, ওইভাবেই তোমাকে লিখতে হবে। তো
ব্যাপার হচ্ছে আরেকটা আছে যেটা হচ্ছে সমান্তরলতা। সমান্তরলতা বলতে কি বুঝিয়েছিলাম, মনে আছে কারো? মানে একই ধরনের বাক্যকে বারবার ব্যবহার করা, একই হুম, শব্দ বা একই একই শব্দ বা একই বাক্য। উদাহরণ কি হবে? সেই বোধ কবিতা থেকে আছে। হচ্ছে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষের ওই জায়গাটায় রয়েছে। হুম, বিদ্রোহী কবিতায় আছে। অবহেলা করে বিদ্রোহী কবিতায় আছে, আমি আমি দিয়ে অনেক কিছু আছে। আমি হুম চিরদুর্দম দুর্বিনীত, আমি হুম নৃশংস ধ্বংস রয়েছে। তবে হুম। ছোটদেরও তো কোনো ছড়া টড়াতে থাকে, বাচ্চাদের হ্যাঁ, ছড়াগুলোতেও আর রবীন্দ্রনাথের অনেক গানে আছে, অনেক গানে আছে দেখবে রবীন্দ্রনাথের। মনে মনে বলে একটা গান আছে, কতবার যে মনে মনে বলা হচ্ছে তো শুনতেও ভালো লাগে, ওটা একটা সেই তালের সুরের জায়গা যেন ধরে নিচ্ছে। রবীন্দ্রনাথের দেখবে আহ দ্বার খোল গানটা শুনেছো? দেখবে একই কথা বারবার বলা হয়, ওটা বলা হয়েছে তবুও আরেকবার রিপিট করা হচ্ছে। ওই গৃহবাসী, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আছে। তারপরে আহ, কি বলে, শেষের রাত্রি কবিতা তোমাদের ফার্স্ট ইয়ারে ছিল না? শেষের রাত্রি কঙ্কা শঙ্কা করো না। তো ব্যাপার হচ্ছে ওটা তো দেখবে আছে একই কথা বারবার। এমনি কবিতার ক্ষেত্রে কবিতা নয়, সাধারণ উম, কথা বলছি আমরা। একটা কথা দুবার কেন বলি, একটা কথাকে দুবার কেন বলি, সাহিত্যের ক্ষেত্রে বাদ দিলাম, আমরা আমাদের জীবনের কথা বলছি, একটা কথাকে দুবার কেন বলি? একবার বললেই তো হয়। সেই গুরুত্বটা বেশি দেওয়ার হুম, জন্য। বাচ্চাকে যদি ছেড়ে যাচ্ছি কোথাও, টাটা টাটা দুবার করলাম, একবার নয় দুবার করলাম, একবার টাটা বলি চলে গেলাম না, মনে হলো কেমন যেন একটু কম লাগছে, দুবার করি। তো আসলে হ্যাঁ, গুরুত্ব দেওয়া, আশ্বস্ত করা, এই জন্য কাউকে এইভাবে তো বলি না যে পড়ো পড়ো পড়ো, এইভাবে মানে টোনটাই আলাদা হচ্ছে, দুবার ওকে বললাম যে পড়ো পড়ো, তাছাড়া পাশ করবে কিভাবে। আর স্ট্রিক্ট ভাবে বললে পড়ো, তাছাড়া কিভাবে পাশ করবে, এই কথাটা শুনতে একটা আলাদা লাগছে। কিন্তু দুবার পড়ো শব্দটা ব্যবহার করলে মনে হচ্ছে যে মানুষটা যে কথাটা দিচ্ছে না তার সঙ্গে যেন একটা কিছু আবেগ মাখানো আছে। তাহলে নিশ্চয়ই ওই শব্দটাকে দুবার ব্যবহার করার মধ্যে গুরুত্ব আছে। ঠিক আছে? তো এইটাকেই কবিতাতে বেশি ব্যবহার করা হয়, ওটাকে সমান্তরালতা বলা হয়, ওটাকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য, ওই কথাটাকেই বেশি প্রাধান্য দেওয়ার জন্য বা আশ্বস্ত করার জন্য। ওই যে জীবনানন্দ দাশ বোধ কবিতাতে মেয়ে মানুষের বারবার কেন বলছেন, যে আমি কোন কাজটা করিনি, সব করেছি, আমি চাষার জীবন যাপন করেছি, আমি ভালোবেসেও দেখেছি, শুধু ভালোবাসা না, প্রেম করলে অনেক কিছু হয়, ঘৃণা করেও দেখেছি, আবার অবহেলা করেও দেখেছি। অর্থাৎ আমি প্রেমের যা কিছু আছে সেই সিঁড়িগুলো সব পার করেছি আমি। মেয়ে মানুষের শব্দটাকে বারবার গুরুত্ব দিয়েছে, কারণ প্রেম তো মেয়ে মানুষের সাথে তার হবে। তো সেক্ষেত্রে সেই মেয়ে মানুষের জীবন সম্পর্কে তিনি সচেতন। তাহলে তিনি সবার থেকে আলাদা কেন? তিনি তো সবই করেছেন। বোধ কবিতাতে দেখবে ওই কথাটাই বলা হচ্ছে যে তিনি নিজেকে কেন ভাবছেন যে আমাকে আলাদা কেন লাগছে, সবার থেকে মনে হচ্ছে আমি সরে যাচ্ছি, সবার সঙ্গে খাপ খাইয়ে চলতে পারছি না। এটা হয় দেখবে কখনো কখনো, যে সবাইকে মনে হয় যে সবাই কি সুন্দর তাল গোল পাকিয়ে আছে, একসঙ্গে মিলিয়ে মিশে আছে, সুর চলছে, সব কিছুই আছে, কিন্তু আমি তাদের মধ্যে যেন একটু অন্যরকম, আমাকে যেন জোর করে ওদের সঙ্গে মিশতে হচ্ছে, এরকম একটা ভাবনা যেন জীবনানন্দ দাশের ছিল। এবং তার সেই বোধ কবিতাটা সেটারই ফসল। তো ওখানে ওই আশ্বস্ত করার জন্য বা গুরুত্ব দেওয়ার জন্য তিনি কিন্তু বলেছেন। যাই হোক, এটাকে বলা হচ্ছে সমান্তরালতা, ইংরেজিতে বলছে প্যারালালিজম। কোড বদল, কোড বদল বলে একটা ইয়ে আছে, তোমার প্রকরণ আছে। কোড বদল বলতে এখানে মানে সুরটাকে চেঞ্জ করা হয়, যেটা উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার যে বদল হয় তাকে সমাজ ভাষা বিজ্ঞানীরা কি বলেন, রেজিস্টার। কিন্তু এখানে আলাদা জিনিস, শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকে বলা হয় কোড বদল। মানে একজন লেখক একটা লিখছেন কোনো বিষয়, হঠাৎ করে কোড বদল করলেন, মূলত মনস্তাত্ত্বিক উপন্যাস গল্প এগুলোর ক্ষেত্রে কোড বদল থাকে, ছোট গল্পের ক্ষেত্রে খুব কম থাকে। ছোট গল্পের মধ্যে কি থাকে, একমুখীনতা থাকে, একই রকম যাবে সমান্তরালভাবে, যে ওইখানে গিয়ে পয়েন্টে মিশবে। কিন্তু মনস্তাত্ত্বিক গল্পে তুমি মনস্তাত্ত্বিক আরেকটা হচ্ছে তোমার গল্প, গোয়েন্দা গল্প, গোয়েন্দা কাহিনী দেখবে গল্পের থেকে আলাদা,
কারণ তুমি ভাবছো ভাবছো এক লাইনে চলেছো, হঠাৎ করে রাস্তা চেঞ্জ হয়ে যাচ্ছে, না না এই দিকটা নয়, এই দিকে যেতে হবে, ভেবে দেখেছো? মনে হবে যে এরকম এরকম হচ্ছে এরকম হচ্ছে, কিন্তু হঠাৎ করে বক্তব্য চেঞ্জ হয়ে গেল, অন্য লাইনে চলে গেল। যদি কাউকে সন্দেহ করছিল, তোমার ভাবনা চিন্তা ওর উপর চলে গেল, ফোকাস হয়ে গেল যে ওই মনে হচ্ছে এই সমস্ত ষড়যন্ত্রের ওই হচ্ছে দোষী। আবার হঠাৎ করে তোমার মনটা চেঞ্জ হয়ে গেল লেখকের কোনো একটা বক্তব্যের মাধ্যমে, না সে তো হবে না, তাকে দিয়ে কোনো একটা কথা বলা হলো। গোয়েন্দা গল্প তোমরা ফার্স্ট ইয়ার একটা পড়েছো, কি বলো তো? পথের কাঁটা। পথের কাঁটা। হুম। দেখবে ওখানে আছে ওই ধরনের কিছু বিষয়, ওগুলোকে কোড বদল কোথায় করে না, কোনো একটা বক্তব্য বলতে বলতে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া হয় এবং অন্য দিকে পাঠককে ঘোরাতে শুরু করতে হয়। মূলত মনস্তাত্ত্বিক গল্প উপন্যাস বা এই গোয়েন্দা গল্প উপন্যাস, এগুলোতে এগুলো আমরা বেশি দেখতে পাবো। আর রেজিস্টারের ক্ষেত্রে অনেকটা ওরকম হয়, উপলক্ষ অনুযায়ী আমাদের কথা বলার ধরন চেঞ্জ হয়। রেজিস্টার সেকেন্ড পেপারে পড়েছো গত বছর? বহুস্বরতা, এটা একটা মানে তোমার প্রকরণ। কোনো বড় আখ্যানে থাকা বহু বিচিত্র চরিত্রগুলি রচনাতে ভিন্ন ভিন্ন স্বরকে প্রতিষ্ঠা করে এবং সেই স্বরগুলি রচনার জটিল বিন্যাসে গ্রথিত হয়, এটাই বহুস্বরতা বা বহু ধ্বনিমতা। উপন্যাস, মহাকাব্য প্রভৃতি বিবিধ চরিত্রের মধ্যে স্বভাবগত পরিবেশগত পার্থক্যের জন্য তাদের স্বরবিন্যাস বৈচিত্র্যময় জটিলতা পরিলক্ষিত হয়। মিখাইল বাকাদিন এই বিষয়টিকে বলেছেন বহুস্বরতা। আসলে মূলত এগুলো কথা সাহিত্য বা নাটকের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে ক্যারেক্টার অনুযায়ী তাদের স্বরগুলো চেঞ্জ হতে থাকে। ধরো আমরা নীল দর্পণ নাটকের কথা বলি, ওখানে বহুস্বরতা আমরা লক্ষ্য করব যে একই জায়গারই ঘটনা, কিন্তু কত ধরনের ক্যারেক্টার আছে, কত ধরনের তাদের বাকভঙ্গি আছে। ধরো আমরা সাধুচরণের কথা বলবো, সাধুচরণ ক্যারেক্টারটা ওই চাষিবাসী মানুষদের মধ্যে একটা মানুষই কিন্তু সাধু ভাষায় কথা বলে, তারই নাম সাধুচরণ, বাকি সবাই চলিত ভাষায় কথা বলছে। নীলদর্পণ পড়লে বুঝতে পারবে সাধুচরণকে, সে বলছে না সাধুচরণ তো সাধু ভাষা রাগ, সেখানে কত শব্দ ব্যবহার হয়েছে, অশ্লীল শব্দ গালাগাল ব্যবহার হয়েছে নীলদর্পণ নাটকে, কিন্তু মানে বাস্তবতাকে বোঝানোর জন্য, তৎকালীন সময়ের ভাষাকে বোঝানোর জন্য উড সাহেব, রোগ সাহেব, তাদের আচরণ, পদি ময়রানি একটা ক্যারেক্টার, সে তো আবার একটু রঙ্গব্যঙ্গ রসিক মহিলা একজন, তাকে এমনভাবে দেখানো হয়েছে পদি ময়রানিকে, তো সেই ক্যারেক্টারটা একদম আলাদা। তারপরে হচ্ছে আদুরি, আদুরি সেও রসিক মহিলা, সেও তো পরিচারিকার কাজ করে, তো তার ক্যারেক্টারটা পুরোপুরি আলাদা। তারপরে যারা বদলেহনকারী ব্রিটিশদের, যেমন ওখানে গোপীনাথ দেওয়ান ক্যারেক্টারটা আছে, সে স্ট্রিক্ট পুরো, নিজের দেশের মানুষকে শোষণ উৎপীড়ন করছে, তাতেও তার কোনো কিন্তু মানে এতটুকু আফসোস নেই। আর এখানে নিরীহ হচ্ছে তোমার ওই ইয়েগুলো তোমার নবীন মাধব, যেমন সে নায়ক হলেও কিন্তু তার মৃত্যু হচ্ছে। তো ব্যাপার হচ্ছে সবার মধ্যে কথা বলার ভঙ্গিগুলো বা সংলাপগুলোর মধ্যে কিন্তু আলাদা আলাদা একটা ব্যক্তিত্ব ফুটে উঠছে, যে এইরকম ও ওইরকম, ওটাকে বহুস্বরতা এখানে বলা হচ্ছে। অর্থাৎ একটা উপন্যাস লিখতে গেলে বা নাটক লিখতে গেলে বহুস্বরতা কিন্তু খেয়াল রাখতে হবে। একজন নাট্যকার বা একজন উপন্যাসিক বা গল্পকারই হোক, তো তিনি খেয়াল করবেন যে এই ক্যারেক্টারটা আমি এমনি বানাচ্ছি, এনাকে এমনি কথা দেবো, এরকমই কথা দিতে হবে, এরকমই সংলাপ বা ভাষা তার মুখে দিতে হবে, তাহলে সেটাকে জীবন্ত মনে হবে। যেমন সাধুচরণ চরিত্রটা জীবন্ত হয়ে ওঠেনি নীলদর্পণ নাটকে, ওটা হয়নি, সার্থক হয়নি। কেন হয়নি? কারণ সাধুচরণ সাধু ভাষায় কথা বলছে, একজন রায়ত চাষি, সে সাধু ভাষায় কথা বলছে, তার দাদা ভাইটা কিন্তু সেরকম নয়, সেই একমাত্র রায়চরণ আছে, তো রায়চরণ নর্মাল ভাষাতেই কথা বলছে, কিন্তু সাধুচরণ সাধু ভাষাতে কথা বলছে, তার নামটাও সাধুচরণ দেওয়া হয়েছে। তো ব্যাপার হচ্ছে যে এটা একটু কেমন চরিত্রটা অন্যরকম লাগছে, তাহলে চরিত্রের সঙ্গে মানানসই সংলাপ বা ভাষা দিতে হবে, এবং সেটাকে এখানে বহু স্বরতা বলছে, বহু ক্যারেক্টার, তার জন্য বহু স্বর হবে, তো সেইটাকেই প্রাধান্য দেওয়ার জন্য এই একটা তোমার প্রকরণ। তাহলে এই প্রকরণগুলো যখন তোমার মনে থাকবে তখন তুমি একটা কবিতার শৈলী বা গল্পের শৈলী বা উপন্যাসের শৈলী বিচার করতে পারবে। এবার তোমাকে আমি একটা কবিতা দিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদেরকে আমি দিয়ে দেবো একটা টেক্সট দিয়ে দেবো কোনো কবিতা, অজানা কবিতা, আর তোমাদেরকে বলবো যে এখানে কোন কোন শৈলীগুলো আছে তোমরা একটু বার করো, তো দেখবে নিজে থেকে চেষ্টা করবে যে ওখানে প্রমুখন আছে কি না, মানে ফোরগ্রাউন্ডিং, ওখানে বহুস্বরতা আছে কি না, ওখানে বহুস্বরতা বলছে, বহুস্বরতাটা কবিতার ক্ষেত্রে থাকে না, ইয়ে থাকে মহাকাব্যের ক্ষেত্রে থাকবে। তো বাকি যেগুলো বললাম যেমন সমান্তরালতা,
তারপরে ওই বারবার যেটা বলা হয়, ও বারবার বলছি ওটাই তো সমান্তরালতা, ওই বিচ্যুতিটা বললাম, বিচ্যুতিটা আছে কিনা এই ধরনের একটা তোমাদের টেক্সট দিয়ে দেবো, ওটা তোমরা একটু ইয়ে করবে। হ্যাঁ, আর কি ছিল এটাতে, উম, শৈলী বিজ্ঞান আর কিছু দিয়েছিলাম, এইগুলোই মোটামুটি দিয়েছিলাম। এরপরে তোমাদের কয়েকটা জিনিস পড়তে হবে শৈলী বিজ্ঞানের মূল তত্ত্বতেই। কয়েকজন শৈলী বিজ্ঞানী, মূলত তারা ভাষা বিজ্ঞানী, যারা ভাষা বিজ্ঞানী তোমরা পড়েছো, উইলিয়াম জোন্স থেকে শুরু করে আরও অনেকে, সেকেন্ড পেপারে ছিল তোমাদের ভাষা বিজ্ঞান ফার্স্ট ইয়ারে। তো সেই ভাষা বিজ্ঞানীরাই সবাই মিলে আলোচনা করেছিলেন এবং নিজেরা একটা স্কুল, মানে স্কুল বলতে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যেখানে মূলত রাশিয়ার যারা ভাষাবিজ্ঞানী ছিলেন তারা গড়ে তুলেছিলেন একটা প্রতিষ্ঠান। সেখানে তারা চেয়েছিলেন যে ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত তারা মানে ইয়ে করবেন, গবেষণা করছিলেন মূলত তারা সাহিত্যকে নিয়ে, এবং সেখান থেকে নতুন নতুন সৃষ্টি করবেন। আর সেখান থেকেই কিন্তু পরবর্তীকালে এই শৈলীর বিষয়গুলো উঠে এসেছিল, যে শৈলী বিজ্ঞান আসলে কি বা শৈলী আসলে কি। তো সেটাকে বলা হয় রাশিয়ান ফর্মালিজম। যেসব রাশিয়ান ভাষাবিজ্ঞানীরা সবাই মিলে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, সেই প্রতিষ্ঠানে তাদেরকে ফর্মালিস্ট বলা হতো যারা সদস্য ছিলেন, এবং তারা সবাই মিলে নতুন নতুন বিষয় আবিষ্কার করতে চেয়েছিলেন। সাধারণ গল্পকে সাধারণ গল্প হিসেবে না দেখে সেটার মধ্যে আরও কিছু আছে কিনা সেগুলো বিচার করা, কবিতার ক্ষেত্রে তার মধ্যে আরও নতুনত্ব কিছু আছে কিনা বা সেটার মধ্যে আরও কিছু বার করা যায় কিনা, ওগুলো তো গবেষণার বিষয় না। তো সেইগুলো নিয়ে তারা বিচার বিশ্লেষণ করছিলেন। প্রথম দিকে এটাকে একটা ভ্রান্ত ধারণা বলে মনে করা হচ্ছিল, তারপর থেকে কিন্তু সেটা ভাষা বিজ্ঞানের একটা অংশই হয়ে গেল, যে শৈলী বিজ্ঞান। মূলত তারা অবয়ববাদকে নিয়ে আলোচনা করছেন, অবয়ববাদ আশা করি পড়েছো, সেকেন্ড ইয়ারে ছিল তোমাদের, ঠিক আছে, স্ট্রাকচারালিজম যেটাকে বলা হয়। তো সেই অবয়ববাদ ওটাই শৈলীর ধারণা দিয়েছিল, সেখান থেকেই এসেছিল। অবয়ব মানে কাঠামো, আর শৈলী মানেও তো সেই গঠন কাঠামোকেই তো বোঝানো হচ্ছে না, সেখান থেকে এসেছে শৈলী বিজ্ঞান। আর মূলত রাশিয়ান ফর্মালিজম এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের নোটটা আমি দিয়ে দেবো, একটু পড়বে রাশিয়ান ফর্মালিজমটা, ওটা পড়তে হবে। আর এখানে কয়েকজন শৈলী বিজ্ঞানীর কথা তোমাদেরকে পড়তে হবে, বাস, তাহলে শৈলী বিজ্ঞানের মূল মূল তত্ত্ব ওটা হয়ে যাবে। আর তারপর তোমাদেরকে কবিতা শৈলী বিচার, গদ্যের শৈলী বিচার, ছোট গল্পের শৈলী, উপন্যাসের শৈলী, এগুলো আলোচনা করতে হবে। আর এগুলোর ক্ষেত্রে যেগুলো ব্যবহার করবে, আমিও চেষ্টা করি যেগুলো তোমাদের ফার্স্ট ইয়ারে পার হয়েছে সেগুলোকেই আমি চেষ্টা করি, বা গ্র্যাজুয়েশনে পার করেছো যে বিষয়গুলো, জানা বিষয় দিয়ে ওটাকে আলোচনা করলে ভালো হয়। যেমন ছোট গল্পের শৈলীতে আমি তোমাদের ইয়ে গল্পটা দিয়েছি, কি বলে, শহীদের মা, মনে আছে শহীদের মা গল্পটা? ক্যারেক্টারগুলো বলো তো কেউ, কি কি ক্যারেক্টার ছিল শহীদের মা গল্পে? ফোর্থ পেপার তোমাদের একটা গল্প শহীদের মা। বাদল, হুম, তারপরে শহীদের মা, আর শহীদের হচ্ছে মায়ের নাম কি? শহীদের মা তো নয়, বাদল, বিমলা, বিমলা, হ্যাঁ, বিমলা, বিমলা। বিমলা। বাদল হচ্ছে তো আহ, ছোট যে শহীদ ছেলে, হয়েছে। হ্যাঁ। আর আরো দুটো ভাই ছিল না, বাদল ছাড়া কে ছিল আর? দুজনের নাম কি? হ্যাঁ, কৃপাল, দয়াল, বাদল। আর ওর বাবার নাম কি ছিল ওদের? আর বাদল, হ্যাঁ, এদের বাবার নাম কি? হরপ্রসাদ, হরপ্রসাদ। স্যার হরপ্রসাদ। হ্যাঁ, তো এই ক্যারেক্টারগুলোই তো আছে, আর দু একটা আছে ওই পাশের বাড়ির যেগুলো, এর মা ওর মা নাম দেওয়া আছে দেখবে, তো সেইগুলো আছে। তো স্যার কণার মা আর মধুর মা। হ্যাঁ, দেখো এই গল্পটার মধ্যে শৈলী বিচার করা যাবে, শৈলী কোনগুলো হয়, এই তুলনামূলক জটিল মনস্তাত্ত্বিক এই ধরনের গল্পেরই শৈলী বিচার করা যাবে। কেননা এখানে দেখো একটা জিনিস আছে যেটা খেয়াল করেছো হয়তো, যে গল্পে ফ্ল্যাশব্যাক আছে। এটা যদি সিনেমা হিসেবে দেখানো হয় তাহলে কি দেখতে পাবে, যে একটা মা শহীদ বেদির দিকে তাকিয়ে আছে, দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, মানে কি সিনেমাতে ফ্ল্যাশব্যাক দেখে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, দেখতে পাচ্ছে বাচ্চাটা সেই ছুটে বেড়াচ্ছে, তার মানে যেদিন তো তার মানে কি বলবো সেই জন্মদিন ছিল বাদলের, এবং তার প্রসব যন্ত্রণা যেন ফিল করছিল, যেন বাদল আবার জন্ম নেবে,
এরকম একটা ভাব দিয়ে গল্পটা শুরু হয়েছে। এবং শহীদ বেদিটার দিকে তাকিয়ে তাকিয়ে সেই ফ্ল্যাশব্যাকে দেখতে পাচ্ছে ছোট বাচ্চাটা ছুটে বেড়াচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, যেদিন জন্ম হচ্ছে সেদিনের কথাগুলো দেখতে পাচ্ছে, এগুলো ফ্ল্যাশব্যাকে। হঠাৎ করে আবার বর্তমানে চলে আসছে, ডাকছে মা মা বলে। প্রথমে মনে হলো যে ওখানেই বাদল ডাকছে মা মা বলে, আবার হঠাৎ করে চমক ভাঙছে, তখন দেখছি যে দুটো ছেলে এসেছে এবং তারা ডাকছে কৃপাল আর দয়াল মা মা বলে ডাকছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে বিমলা। তারপরে সে সাড়া দিল না, শুনতে পেয়েছে কিন্তু সাড়া দিল না, আবার সে ভাবছে, আবার ফ্ল্যাশব্যাকে যাচ্ছে। খেয়াল করেছো গল্পটা এই ধরনের আছে কিন্তু, মানে বর্তমানে আসছে আবার ফ্ল্যাশব্যাকে যাচ্ছে। এটা কিন্তু গঠন শৈলীটা দেখো দারুণ। অন্যান্য গল্পে কিন্তু এরকম খুব একটা পাবে না যে ফ্ল্যাশব্যাক আবার বর্তমান আবার ফ্ল্যাশব্যাক। এরকম কিছু কিছু সিনেমা আছে দেখবে, হয়তো নায়কটা জেলে আছে, প্রথমে দেখতে পেলে নায়কটা জেলে বন্দি এবং তার করুণ অবস্থা দেখাচ্ছে, এবং তার মুখের সামনেটা দেখাতে দেখাতে হঠাৎ করে অন্ধকারে ফ্ল্যাশব্যাকে চলে গেল এবং তার প্রথমের জীবন দেখাচ্ছে, এবং সিনেমাটা শেষ হচ্ছে ওখানেই আবার ওই যেখানে জেলে ছিল সেখানে সিনেমার শেষ। এইগুলো হচ্ছে শৈলী, অর্থাৎ তার লেখার ইয়েটা দেখো, মানে গঠনটা প্লটটা কিভাবে তৈরি করেছে, যে আমি বর্তমান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাবো আর ফ্ল্যাশব্যাক থেকে আবার ঘুরে বর্তমানে নিয়ে আসবো। গল্প তো ওই সিনেমাটা তো এভাবেই তো দেখাতে পারতো যে একটা মানুষ এইভাবে এইভাবে জীবনযাপন করছে, শেষে জেলে যাচ্ছে, কিন্তু না, এখানে জেলে যাচ্ছে শেষটাকে দেখিয়ে প্রথম দিকে যাচ্ছে। মানে ও অনেকটা মনে হচ্ছে না যে আদর্শ থেকে বিচ্যুতি যেন ঘটানো হচ্ছে, যেটা নিয়ম সেই নিয়মের বাইরে চলে যাচ্ছে। তো এইগুলোকে শৈলী বলা হয়, গল্পের ক্ষেত্রে এরকম শৈলী থাকবে, ঠিক আছে। কবিতার ক্ষেত্রে শৈলীগুলো বেশিরভাগ যেগুলো প্রকরণগুলো বললাম না, ওগুলো কবিতার ক্ষেত্রে প্রযোজ্য। ওই বহু সরতটা বাদ দিয়ে বাকিগুলো কবিতার ক্ষেত্রে সমস্তই প্রযোজ্য। ছোট গল্পের শৈলী আর গদ্যের শৈলীর মধ্যে, হ্যাঁ গদ্যের শৈলীতে কি বেশি প্রাধান্য পাবে? গদ্যের শৈলীতে বাক্য, বাক্য গঠন, নঙ্গর্থক বাক্য, অস্তর্থক বাক্য, এগুলোকে দেখতে হবে, কমা দাড়ি পূর্ণচ্ছেদ এগুলোর মর্ম বুঝতে হবে। গদ্য বলতে মূলত প্রবন্ধকেই বোঝায়। আর ছোট গল্পের শৈলী বলতে বললাম এটা। উপন্যাসের শৈলী, উপন্যাসের শৈলীতে প্লট, চরিত্র, ভাষা, আঞ্চলিকতা, প্রেক্ষাপট এগুলোকে দেখতে হবে। তাহলে বুঝতে পারছো যে শৈলী বিজ্ঞান একদম ভাষা বিজ্ঞানেরই একটা বিষয়, আর যখন তুমি শৈলী বিজ্ঞানটাকে ভালো করে পড়বে না, তো বিশাল কাজে লাগবে। পিজি কোর্স করার পরে সবাই, বুঝতে পারছি না, আমার সর্দি চলে গেছে, কাশিটা থেকেই যাচ্ছে। আর যখনই ল্যাপটপটা অন করছি না তখন কাশি হচ্ছে, কি জানি ল্যাপটপে অ্যালার্জি হয়ে গেছে নাকি আমার। সারাদিন কাশি হয় না, যেই ক্লাসে বসি ল্যাপটপটাকে নিই, ইয়ারফোনটা লাগাই, আমার মনে হচ্ছে হয় ল্যাপটপে অ্যালার্জি হচ্ছে নইলে ইয়ারফোনে হচ্ছে, কোথা থেকে যে চলে এসেছে কে জানে। সারাদিন কাশি হয় না, যেই ক্লাস করি তখনই কথা হয়। বলার জন্য, বেশি কথা বলার জন্য আমারও একই জিনিস, সব ঠিক হয়ে গেছে কিন্তু হুম, কাশি যাচ্ছে। দেখলাম আমি অনেক কিছু ভিডিও দেখলাম, বলছে সর্দি কাশি হলে না ওই ভেতরে যে ইয়েগুলো আছে আমাদের সব কণিকাগুলো সেগুলো সেনসিটিভ হয়ে যায়, একটা ছোট্ট ধুলোকণা গেলেও মানে যা যবার শ্বাস নিচ্ছি তবার যেন সেই ওখানে গিয়ে খসখস করছে গলাটা। তো এটার উপায়গুলো ওই কফ সিরাপ খাও, ইনহেলার নাও, এইসবই আছে। গার্গেল করতে হবে, তো গার্গেল তো প্রতিদিন বিটাডিন নিয়ে করছি, কি জানি কি হচ্ছে। তো ব্যাপার হচ্ছে তাহলে শৈলী বিজ্ঞানের ক্ষেত্রে এইভাবেই সবগুলো যখন পড়বে তখন আস্তে আস্তে সহজ লাগবে, প্রথমে কঠিন লাগবে। একদম কেউ অ্যাভয়েড করো না, অ্যাভয়েড করলেই কিন্তু কঠিন লাগবে। এই যে দুদিন ক্লাস হয়েছিল মনে হয়, আজকে 3 দিন চলছে এটা নিয়ে। তো যেটুকু আলোচনা হয়েছে বা রেকর্ডটা আরেকবার শুনবে বা নোটটা একবার পড়বে। এখন যদি এটাকে ইচ্ছা করে বলো যে এটা পরে পড়বো, থাক দরকার নেই, আরও কঠিন লাগবে কিন্তু, ঠিক আছে। আজকে যা আলোচনা করলাম তাতে মনে হয় বিষয়টা একটু তো ধারণা হচ্ছে যে এরকম এরকম আছে, পরে দেখবে আস্তে আস্তে সহজ লাগবে। এগুলো কেন দেওয়া হয়? কেননা পিজি কমপ্লিট করে নিয়ে নেট সেট পরীক্ষায় বসে অনেকে, নেট সেট পরীক্ষায় যদি পাশ করে পিএইচডি করে, পিএইচডি করে অনেক কিছু অপরচুনিটি আছে, অনেকে গ্রন্থ লেখকও হয়। তো তুমি যখন একটা গল্প লিখবে, তুমি যখন প্রবন্ধ লিখবে, থিসিস পেপারটাই তো তোমার একটা প্রবন্ধের মতো বিষয়। তো লেখার ক্ষেত্রে তোমাকে তো শৈলী তো জানতে হবে, শুধু তো লিখলে হয় না, যা খুশি লিখে দিলাম, গল্প লিখে দিলাম, কবিতা, একটা কবিতা লিখলাম অর্ধেকটা মাত্রাবৃত্ত ছন্দে আর অর্ধেকটা স্বরবৃত্ত ছন্দে, এটা কি কবিতা হলো? তাহলে তোমাকে ছন্দ, অলংকার, এই যে এগুলো তোমাকে জানতে হবে, এই মাত্রাগুলো বা প্রকরণগুলো, এই জ্ঞানটা না থাকলে তুমি কিভাবে করবে? তো পিজি কোর্সটাই এরকমই, যে এর পরের পদক্ষেপে এই বিষয়গুলো হয়। এবার তুমি যদি বলো না আমার দরকার নেই পিএইচডি করার, আমার দরকার নেই নেট সেট, আমার শুধু পাশ করলেই হবে, তাহলে মুখস্থ করতে হবে, আর এইগুলো মুখস্থ করার বিষয় নয়, ঠিক আছে।
এটা কাজেই লাগবে তোমার। তুমি গঠনটা যখন ধরতে পারবে কোনো কিছু, তো তার থেকে তো বড় কিছু নয়। তুমি ব্যাখ্যা করতে পারবে, মানে সমালোচকের দৃষ্টিভঙ্গি যেটা হয় সেটা শৈলী বিজ্ঞান পড়লে তোমার অটোমেটিক তৈরি হয়ে যাবে। আজকে আর আলোচনা করছি না, আমার আরেকটা ক্লাস রেখেছে আজকে। আসলে ইউজি 3টে ইয়ারে পরীক্ষা চলছে বললাম না, 9 ফেব্রুয়ারিতে আমি শান্তি পাবো। মানে কন্টিনিউ ওদের ক্লাস চলছে, প্রতিদিন 2টো করে ক্লাস করাচ্ছি। 9 ফেব্রুয়ারি ক্লাস শেষ হবে, তারপর থেকে তোমাদের ক্লাসগুলো টাইমগুলো একটু বাড়বে, মানে 1.5-2 ঘন্টা করে ক্লাস নেবো আমি। ঠিক আছে, আজকে ক্লাসটা রেকর্ড করেছি আমি। আহ, যদি কঠিন লাগে রেকর্ডটা আমি দিয়ে দেবো, আরেকবার শুনে নেবে। আর ক্লাসে সবাই থাকবে, যাক আজকে তাও অনেকে আছে, দেখে ভালো লাগছে, 7 জন আছে ক্লাসে। ক্লাসে থাকলে তোমারও কাজে লাগবে, যেহেতু নোটস পড়ার থেকে ক্লাস শুনলে অনেকটা বুঝতে পারবে বিষয়টা। বিএড কে কে করেছে এখানে? একজনই আছে না, মহসিন, আর কেউ তো নেই না? আমি ডিএলএড করেছি স্যার। ও আচ্ছা। না, এসএসসি পিএসসি এর ফর্মগুলো এবার বেরোবে কিন্তু, আর 7-8 মাসের মাথাতে বেরোবে। বিএড এর যাদের আছে তাদের ক্ষেত্রে এগুলো বুঝতে পাবে। এসএসসি তে বুঝতে পাবে যারা ডিএড করেছে, কিন্তু ওই আপার প্রাইমারিতে বুঝতে পাবে, বাকিগুলো বুঝতে পাবে না। তো কিছু কিছু ডেট পাবলিশ হয়েছে, 2025-এ এক্সাম হবে কিন্তু। ডিএলএডরা আপার প্রাইমারিতে বুঝতে পাবে, যারা বিএড আছে তারা এসএলএসটিতে বুঝতে পাবে, আর পিএসসিতে বুঝতে পাবে। অলরেডি পিএসসির নোটিশ পাবলিশ হয়েছে, পরীক্ষা হবে 7-8 মাস পরে। তো ওগুলো পরীক্ষাগুলো দেবে সবাই, চেষ্টা করবে সিলেবাসগুলো আয়ত্ত করতে। এখানে তোমরা যেগুলো পড়ছো এগুলোর সঙ্গে মানে কি বলবো, সেই আনুষঙ্গিক অনেক কিছু বিষয় রয়েছে। তো এই পড়াটাও পড়া হবে, আর ওই দিকটাও কিছুটা কিছুটা এগিয়ে থাকবে। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে তোমাদের ওই নাটকটা আলোচনা করব, তপস্বী ও তরঙ্গিনী, দেখে রাখবে সবাই। ঠিক আছে, গুড নাইট সবাইকে।